বিগত কয়েক বছর যদি আমরা 3 ক্লাস অর্থাৎ কোরাই 3 অথবা রাইজেন 3 দিকে দেখি তো পারফরম্যান্সের ট্র্যাক রেকর্ড ততটাও ভালো ছিল না। বর্তমান সময়ে ইন্টেল তার ভুলই পাল্টে দিয়েছে, অর্থাৎ আজকে আমি কোরাই 3 12100 এবং এফ নিয়ে কথা বলবো। আর এটি এতটাই ইন্টারেস্টিং সিপিইউ হতে চলেছে অ্যান্ড বিলিভ মি গাইস, এটা একটা বিশাল বাজেট অ্যান্ড ভ্যালু কিং প্রসেসর হতে চলেছে হোল ওভার দি মার্কেট। অ্যান্ড সরি টু সে Ryzen 5 3600, আমি জানি সিপিইউ মার্কেটে তার ঋণ অনেকেই ভুলতে পারবে না, তবে ভ্যালুর দিকে দেখতে গেলে এবার এটাই সেরা হতে চলেছে। আর ফ্র্যাঙ্কলি যদি আমি বলি, কোরাই 3 এর মতো এন্ট্রি লেভেলের প্রসেসর যা পারফরমেন্স করেছে, আমরা অনেকটাই আশাবাদী এই বিষয় নিয়ে কথাবার্তা হবে আজকে। তাই আপনি যদি বাজেট সিপিইউ এবং কোরাই 3 এর উপর ইন্টারেস্ট রেখে থাকেন তো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, জানতে পারবেন অনেক কিছু। হে হোয়াটসঅ্যাপ গাইস, সাবারু সিপিএস হিয়ার এন্ড you are watching PC Tech BD, so let's begin. অলরাইট, তো এই ভিডিওটি করার উদ্দেশ্য আবার কি? উদ্দেশ্য এটাই যাতে সবার কাছে একটা সুপার সলিড এবং এন্ট্রি লেভেলের প্রসেসর থাকে, যেটা থেকে গেমিং ভালো পারফরমেন্স দেবে উইথ আপনি সাথে করতে পারবেন কিছু প্রোডাক্টিভ টাস্ক অ্যান্ড ম্যান আপনি হয়তো বিশ্বাস করবেন না এটি যা গেমিং পারফরমেন্স করছে, যা বলা যায় 2-1 বছর আগের ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসরের থেকেও বেশি করছে। আপনি অবাক হচ্ছেন শুনে? অবাক হওয়ার কিছু নেই, কেননা এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তবে আর বেশি ক্র্যাপি করব না, চলে যাই পারফরমেন্সে। আসলে পারফরমেন্স কিরকম এটি করছে। তো পারফরমেন্স নিয়ে কথা বলার আগে কিছু টেস্ট বেঞ্চ নিয়ে কথা বলা যাক। যেমনটা কথা বলতে হবে মাদারবোর্ড নিয়ে, তেমনটা ইস্যু না থাকলেও বলতে হবে গ্রাফিক্স কার্ডের কথা। আর এখানে আমার টেস্ট বেঞ্চ না থাকে, আবারও ক্রস চেকিং এবং হার্ডওয়্যার আনবক্সের বিষয়গুলো আমি তুলে ধরছি। তো এখানে গ্রাফিক্স কার্ড 2 প্রকার নেওয়া হয়েছে, এনভিডিয়ার কাছ থেকে RTX 3080 এবং AMDর RX 6900 XT। আর এখানে এটি কেন নেওয়া হয়েছে জানেন? যাতে সিপিইউ কিরকম বড় গ্রাফিক্স কার্ডকে বটলনেক করে এবং ফুল পটেনশিয়ালে কত পারফরমেন্স উঠাতে পারে এই সিপিইউগুলো, সে কারণেই এই টেস্ট বেঞ্চটি কন্ডাক্ট করা হয়েছিল। আর আমি জানি এরকম স্পেক নিয়ে কেউ চালাবে না, তাই প্রথমেই বলে দিলাম যে কিরকম পারফরমেন্স করতে পারে। এখন চলে যাই গেমিং বেঞ্চমার্কে। আমরা যদি এখানে গেমিং বেঞ্চমার্ক দেখি, আসলে এটা আলাদা লেভেলে নিয়ে গেছে গেমিংকে। স্পেশালি যদি কথা বলি সিপিইউ লেভেল থেকে, তো মূলত এই 10 গেমসের অ্যাভারেজে স্কোর এসেছে, অর্থাৎ এটি কোয়াইট অফ শকিংলি গুড। কেননা এখানে কোরাই 3 12100 অথবা এফ যে সিপিইউটি আছে, এটি উইদাউট এনি হ্যাসেল 1080p-তে ম্যাক্সিমাম সেটিংসে 162 স্কোর ধরে রাখতে পেরেছে, যা আগের জেনারেশনের মোটামুটি ভালো মানের প্রসেসরগুলোর মতোই। আর তাছাড়াও যদি আমি কথা বলি মেইন কম্পিটিটর অর্থাৎ Ryzen 5 3600 এর মতো প্রসেসর, তো সেখানে ক্লিয়ারলি অনেক মার্জিনে বিট করে দিয়েছে, যেখানে এভারেজ তার হচ্ছে 142। সো লেটস জাম্প ইনটু দ্য গেমিং বেঞ্চমার্ক। তো প্রথমেই যদি আমরা কথা বলি F1 2021 এর, তো এটি 1080p হাই সেটিংসে RX 6900 XT তে করতে পেরেছে 292 ফ্রেম, অপরদিকে RTX 3080 তে করতে পেরেছে অলমোস্ট 300 ফ্রেমের কাছাকাছি। আর অপরদিকে যদি আমরা কথা বলি Ryzen 5 3600 এর, যেখানে ফ্রেম নিয়ে আসতে পেরেছে 232। আর তাছাড়াও যদি কথা বলি Ryzen 7 3700X এর, তো সেক্ষেত্রে এখানে পারফরমেন্স ধরে রাখতে পেরেছে 275, যা স্টিল কোরাই 3 এর চেয়েও অনেক কম। আর তাছাড়া যদি কথা বলি কোরাই 5 10 and 11600 এর, তো অলমোস্ট 325 এর কাছাকাছি ফ্রেম নিয়ে আসতে পেরেছে। আর কোরাই 5 12400 এ 332, যা স্টিল অনেকটাই বেশি। আর তাছাড়াও যত সকল যে গেমস এখানে নেওয়া হয়েছে, এগুলোর ম্যাক্সিমাম টু হাই সেটিংসেই ইনক্লুড করা হয়েছে, তাই আর বেশি বলছি না। তারপরে যদি আমি কথা বলি কম্পিটিটিভ গেমস রেইনবো 6 সিজের, তো এখানেও 402 এর অ্যাভারেজ দেখা গেছে। অপরদিকে যদি কথা বলি Ryzen 5 এর অর্থাৎ 3600 এর, তো এখানে 405 এর মতো ফ্রেম করতে পেরেছে, এটি একটু বেশি করেছে। তাছাড়াও কথা বলি Ryzen 7 এর, এখানে 336 ফ্রেম দেখা যাচ্ছে। আর কোরাই 5 10 and 11600 কেতে অলমোস্ট 381 এর মতো করেছে। আর যদি কথা বলি 12400 এর, ইটস টোটালি ক্রেজি, কারণ এখানে 450 ফ্রেম দেখা যাচ্ছে। তারপরের গেমস ওয়াচডগ লিজিয়ন, তো সেখানেও ভেরি হাই সেটিংসে 97 ফ্রেম দেখা যাচ্ছে। অপরদিকে Ryzen 5 3600 এ অলমোস্ট 90। তাছাড়াও যদি কথা বলি শ্যাডো অফ দ্য টম রাইডারের, তো সেক্ষেত্রে এটি মোটামুটি ভালো পারফরমেন্স করে দেখাতে পেরেছে, অলমোস্ট 140 ফ্রেম করতে পেরেছে, যেখানে Ryzen 5 3600 শকিংলি লোয়ার পারফরমেন্স ধরে রাখতে পেরেছে, উইচ ইজ 113 ফ্রেম। আর Ryzen 7 এর ক্ষেত্রেও সেটাই। তবে এখানে যদি একটু চেঞ্জ আনি, অর্থাৎ কথা বলি
রিফট ব্রেকারের এটি একটি সিপিইউ ইন্টেন্সিভ গেমস। তো এখানে মোটামুটি গুড পারফরমেন্স ধরে রাখতে পেরেছে, কেননা 126 ফ্রেম দেখা যাচ্ছে, যেখানে রাইজেন 5 শুধুমাত্র 92 এবং রাইজেন 7 98 অ্যান্ড কোরাই 5 11600K এর মতো সিপিইউ এর নিচেই আছে। লেটস টক অ্যাবাউট হিটম্যান। হিটম্যান 3 তেও হাই প্রিসেটে 154 ফ্রেম দেখা গেছে, যথাক্রমে 38, 53, 61 এবং 162। তারপরে যদি কথা বলি সিঙ্গেল থ্রেডেড গেমিং পেপারের, অবশ্যই বলতে হবে এস অফ এম্পিয়ার 4 এর কথা, আর সেখানেও কোয়াইট অফলি গুড এনাফ পারফরমেন্স ধরে রাখতে পেরেছে। অলমোস্ট 190 ফ্রেম দেখা যাচ্ছে, আর রাইজেন 5 158 এবং 7 60, প্রিভিয়াস জেন i5 177 এবং 12400 219। লেটস টক অ্যাবাউট নিউয়ার হ্যাভি টাইটেল। অবশ্যই বলতে হবে ফার ক্রাই 6 এর কথা, আর এটা টিএ সেটিংসে অর্থাৎ অ্যান্টি এলিজিং এ 119 থেকে 20 ফ্রেম দেখাতে পারলেও রাইজেন 5 করেছে 111, 17, 21 এবং 139। এগেইন আর একটা গেমসের কথা বলতে হবে হরাইজন জিরো ডাউন। সেখানেও মোটামুটি ফেভার প্রিসেটে 180 ফ্রেম ধরে রাখতে পারলেও ড্রাফটিক্যালি এখানে খারাপ পারফরমেন্স করেছে রাইজেন 5 3600 এর মতো সিপিইউ, অনলি 142 ফ্রেম। আর তাছাড়াও যদি কথা বলি রাইজেন 7 এর 3700X এর কথা বলছি, তো সেক্ষেত্রেও 172 ধরে রাখতে পেরেছে। ইটস নট এ ডিল ব্রেকিং। আর ইন্টেলের যথাক্রমে 167 এবং 84। তারপরে যদি কথা বলি আরেকটি হ্যাভি টাইটেলের, তো সাইবারপাঙ্ক 2077 এ হাই সেটিংসে 102 FPS ধরে রাখতে পারলো, এখানে বাজি মেরে দিয়েছে রাইজেন 5 104 অর্থাৎ 2 ফ্রেমে বেশি। আর তাছাড়াও 7, 27 এবং 35 এর অ্যাভারেজ দেখা যাচ্ছে। কিন্তু এখানে একটু ট্রিক করে দিলে, অর্থাৎ RX 6900 XT কে বাদ দিয়ে RTX 3080 এর চিত্র খানিকটা ভিন্ন হয়ে যায়। অর্থাৎ এটাকে একটু মিডিয়াম প্রিসেটে রাখলে অলমোস্ট 140 থেকে 45 পর্যন্ত ফ্রেম নিয়ে যেতে পারে। আর রাইজেন 5 এবং রাইজেন 7ও ভালো করেছে, যথাক্রমে 127 থেকে 133 বা 38 পর্যন্ত যেতে পারে। আর শকিংলি এখানে আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি, অর্থাৎ রাইজেন 9 3900X এর মতো সিপিইউ কোরাই 3 নিচেই থাকছে এই বাউন্ড সেকশনে। তাছাড়াও যদি এখানে আরেকটি কম্পিটিটিভ গেমসের কথা বলে, অর্থাৎ CSGO, এটি হাই টু কাস্টম সেটিংসে 1080p-তে এনভিডিয়া জিপিইউ দিয়ে অলমোস্ট 250 ফ্রেম অ্যাচিভ করতে সক্ষম হয়েছে। তবে এটি অনেকেই আছেন যারা প্রিটি হাই সেটিংসে খেলবেন না। তবে এখানে রাইজেন 7 3700X 243 এবং 3600 238 এর মতো ফ্রেম ধরে রাখতে পেরেছে, স্টিল কোরাই 3 নিচেই থাকছে। আর এই গেমটি বাদ দিয়ে যদি আমি 10 গেমসের অ্যাভারেজ নেই, তো সেক্ষেত্রে এটি 162, রাইজেন 5 3600 142, রাইজেন 7 3700X 155 এবং কোরাই 5 যথাক্রমে 167 এবং 186 স্কোর ধরে রাখতে পেরেছে। আর এটি কিন্তু 10 গেমসের অ্যাভারেজ। আর এক্ষেত্রে আমরা দেখতেছি যে 6 কোরের পার্টকে, অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনে 6 কোর এবং 8 কোর 16 থ্রেডের সিপিইউ কে পর্যন্ত গেমিং বেঞ্চমার্কে নাস্তানাবুদ করে দিয়েছে। তাই এখান থেকেই বোঝা যাচ্ছে কোনোভাবেই এটা নর্মাল সিপিইউ না গেমিং এর জন্য। তারপরে চলে যাই যদি প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিছু সিনথেটিক এবং রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সও আপনাদের সামনে তুলে ধরি। যদি কথা বলি সিনেবেঞ্চ R23-র কথা, তো এখানে যদি আমি সিঙ্গেল কোরের কথা বলি, তো সেক্ষেত্রে এটি মাস মোর লিপ নিয়েছে যে অন্য সকল প্রিভিয়াস জেনারেশনের সিপিইউ থেকে। এখানে তো কম্পিটিশন আমি দেখছি না। তবে আমি যদি এখানে মাল্টি থ্রেডের কথা বলি, তো এটি শকিংলি গ্রেট পারফরমেন্স ধরে রাখতে পেরেছে শুধুমাত্র 4 কোর এবং 8 থ্রেডের পার্ট হয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে কোরাই 5 10600K এর মতো 6 কোর এবং 12 থ্রেডের প্রসেসর মাল্টি থ্রেডেডে 8800-র কাছাকাছি পারফরমেন্স করতে পেরেছে, এবং রাইজেন 5 3600 এর মতো মোটামুটি ওয়েল নন সিপিইউ 9030 এর মতো স্কোর করতে পেরেছে। এখানে শুধুমাত্র 4 কোর এবং 8 থ্রেড হয়ে 8450 স্কোর করতে পেরেছে, যা ফ্রিকিং অসাম। তবে এখানে যদি আমি কথা বলি জিপ 7 এর, তো এখানে কম্প্রেশন এবং ডিপ কম্প্রেশনের ব্যাপারে অনেকটাই পিছিয়ে আছে বড় কোরের কাছ থেকে, যেটা আপনারা দেখতেই পারছেন। এটা আমাকে শক বেশি একটা করেনি, কেননা এটা আবারও আমাদেরকে মানতে হবে এটা শুধুমাত্র 4 কোর এবং 8 থ্রেডের প্রসেসর। শুধু তাই না, এখানে যদি করোনা বেঞ্চ 1.3-র কথাও বলি, তো এখানেও মোটামুটি ভালো পারফরমেন্স করতে পেরেছে শুধুমাত্র 4 কোর এবং 8 থ্রেডের পার্ট হয়ে 144/174। এইতে গেল কিছু সিনথেটিক বেঞ্চমার্ক। এখন যদি রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সের কথা বলি, তো সেক্ষেত্রে সিনারিওটা একটু চেঞ্জ হয়ে যায়। আমরা আগে মনে করতাম যে এন্ট্রি লেভেল দিয়ে কোনো কিছু এডিটিং করা সম্ভব না, কমপ্লেক্স কাজকে অ্যাড করলেও সমস্যা দেখা যেতে
থাকতে পারে, কিন্তু কোরাই 3 এবার তার ভুলই পাল্টে দিয়েছে। এটা আপনাদেরকে আগেও বললাম, কেননা প্রিমিয়ার প্রোতে যা স্কোর ধরে রাখতে পেরেছে, যা আগের বারের চেয়ে প্রায় 42% বেশি ভালো করেছে। অ্যান্ড রেফারেন্স হিসেবে আপনাদেরকে দিচ্ছি, যেখানে এর স্কোর প্রিমিয়ার প্রোতে এসেছে 504, অপরদিকে 106 অ্যান্ড 11600 কে ভেরিয়েন্টে 599 অ্যান্ড আরেকটি প্রিয় সিপিইউ Ryzen 5 3600 এ 587। অর্থাৎ আপনি 500-র ঘরে যদি স্কোর থাকে প্রিমিয়ারের, আপনি নিশ্চিন্তে 4K ভিডিও এডিটিং করতে পারেন উইদাউট এনি হ্যাসেল। তবে হ্যাঁ, হায়ার বিট রেট এবং মাল্টিপল কমপ্লেক্স অ্যান্ড লেয়ার নিয়ে একটু কাজ করতে অসুবিধা হয়ে যাবে, এটা আপনাদেরকে আগেই বলে রাখি। তবে যা এন্ট্রি লেভেলেও এসে পারফরমেন্স ধরে রাখতে পেরেছে, ইটস টোটালি ক্রেজি। চিন্তা করুন, Ryzen 5 অথবা কোরাই 5 6 কোর এবং 12 থ্রেডের প্রসেসর, 4 কোর এবং 8 থ্রেডের, যা অলমোস্ট Ryzen 5 বা কোরাই 5 এর মতো পারফরমেন্স করতে পারছে। শুধু তাই না, এখানে যদি ফটোশপের কথা বলি তো ফটোশপের সিনারিওটা আরেকটু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এটি Ryzen 5 3600 সিপিইউ কে ইজিলি ভালোভাবে বিট করে দিয়েছে। তবে এগেইন বলবো, এটা কোনো ডিল ব্রেকিং বিষয় না, কারণ ফটোশপে অতটাও সমস্যা পোহাতে হয় না যদি আপনি একবারে চিপেস্ট পসিবল সিপিইউ নিয়ে থাকেন। তাছাড়াও আমি যেটা এক্সপেক্ট করিনি সেটি হচ্ছে আফটার এফেক্টে 4K ফুটেজে এখানে 1692 স্কোর গেইন করতে পেরেছে, যেখানে কোরাই 5 করেছে 1783 আর Ryzen 5 3600 এবং 3700X এর মতো সিপিইউ 1587 এবং 1678 স্কোর নিয়ে আসতে পেরেছে, যা শকিংলি গুড। আর ফ্যাক্টরি এর কথা বললে এটি সিঙ্গেল থ্রেডেড ওয়ার্কলোড, আর এটিতে 100 স্কোর আসলেও যথাক্রমে 163 এবং 147/49 এর স্কোর দেখা গেছে। তাছাড়াও ক্রোমিয়াম কোড কম্পাইলিং এর কথা বললে এখানে একটু পিছিয়েই থাকবে, তবে এমন না যে আহামরি পিছিয়ে থাকবে, যেটার স্কোর আপনারা দেখতেই পারছেন। তাছাড়াও ব্লেন্ডার যেহেতু একটা সিপিইউ ইন্টেন্সিভ টাস্ক, অর্থাৎ বেশি কোরের দরকার হয় এবং সাপোর্টের দরকার হয়, তো সেক্ষেত্রে এখানে মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারলেও 6 কোর পার্টের মতো করতে পারেনি। এটাতে একটু বড় মার্জিন দেখা গেলেও এগেইন ব্লেন্ডারেও আপনাকে কোনো কাজই বাধা দিবে না। ইভেন আগের জেনারেশনের যে মোটামুটি ভালো পারফরমেন্স ধরে রাখতে পেরেছে, ইটস টোটালি অ্যাকসেপ্টেবল। তো এখন আসি পাওয়ার কনজাম্পশনে অথবা পাওয়ার ড্রতে। এটি মোটামুটি ভালো পারফরমেন্স করার পাশাপাশি পাওয়ার কনজাম্পশনেও অনেকটা তাক লাগিয়ে দেওয়ার মতো, শুধুমাত্র 136 ওয়াট পাওয়ার কনজাম্পশন করছিল ব্লেন্ডারে। অপরদিকে যদি Ryzen 5 এবং Ryzen 7 এর কথা বলি, এখানে মোটামুটি ভালো এফিসিয়েন্সি দেখা গেছে, খারাপ বলবো না, 165। তবে এখানে বেশি করেছে 10600 এবং 11600K, অলমোস্ট 180-র মতো পাওয়ার কনজাম্পশন। এটা শুধুমাত্র সিপিইউর, আর আপনাদের টোটাল পাওয়ার কনজাম্পশন জিপিইউ এবং আদার্স বিষয়ের উপর নির্ভর করে। তো এখন যদি কথা বলি ক্লকের, তো এটি অলমোস্ট 4.3 GHz এর কাছাকাছি অনেক সময় সাস্টেন করেছে সিঙ্গেল করে, আর যদি সবগুলোকে উঠিয়ে দেওয়া যায় থার্ড পার্টি কুলারের সাথে, তো সেক্ষেত্রে এটি 4 GHz পর্যন্ত সাস্টেন করেছিল। অ্যান্ড শকিংলি এর যে টেম্পারেচার ছিল একবারে হাই লোডেও ম্যাক্সিমাম 80 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড নর্মাল লোডে 63-65 ডিগ্রি সেলসিয়াস। তো পারফরমেন্স সম্পর্কিত যদি কথা বলতে হয় এক কথায়, তো বলবো এটি বিশেষ একটা ভ্যালু ফর বাজেট অথবা এন্ট্রি লেভেলের প্রসেসর হতে চলেছে, যা বাংলাদেশ মার্কেটে বিশেষ একটা প্রভাব ফেলবেই। তাছাড়াও কিছু গেমস এখানে ইনক্লুড করা হয়নি, যেমন ভ্যালোরেন্ট, ডম ইটারনাল, অ্যাসাসিন ক্রিড, ভালহালা, কল অফ ডিউটি থেকে শুরু করে অনেক গেমস। তো এখানে আপনাদেরকে বলি, আগের মতোই সকল গেমসেই অলমোস্ট Ryzen 5 3600 এর চেয়ে মোটামুটি ভালো আপলিফট দিতে পেরেছে, যা এন্ট্রি লেভেল থেকে বিশাল একটা জাম্প মেরেছে। আর যারা ভিডিও এডিটিং এর জন্য নিতে চাচ্ছেন, আপনারা চোখ বুঝেই নিতে পারেন এই বাজেটে থাকলে, কেননা এটিতে USD 730 যে জিপিইউটি আছে ইন্টিগ্রেটেড, তো সেখানে গেমিং করার কথা চিন্তা না করলেও মিডিয়া কনজাম্পশন অথবা ভালো মানের মিডিয়া ইঞ্জিন থাকায় ফ্লুইডলি অনেক ছোটখাটো কমপ্লেক্স বা জিপিইউ অ্যাক্সেলারেটর হিসেবে কাজ করা যাবে। আর এটির জন্য অ্যাডোবি এবং আদার্স যে কোম্পানিগুলো আছে মোটামুটি ভালোই সাপোর্ট দেয়। তো বেঞ্চমার্ক দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার, এটি কোনোভাবেই খারাপ বা ডিসঅ্যাপয়েন্টিং সমৃদ্ধ পারফরমেন্স করছে না, এটি এক্সপেকটেশনের চেয়েও বেশি করছে। আমি জানি অন্যান্য 6 কোরের প্রসেসরকে পর্যন্ত বিট করে দিচ্ছে, কিন্তু একটা সিপিইউর মেইন বিষয় হচ্ছে তার প্রাইস কি বলছে। প্রাইস এখানে বাংলাদেশে আমি জানি না, এখনও স্ক্রু হয়ে আসছি আমি, কেননা বলার কিছু নেই। শুধুমাত্র আমি রায়ান্স কম্পিউটারে দেখলাম একটি সিপিইউ এসেছে, অর্থাৎ সেটিও আবার এফ সমৃদ্ধ, যেটাকে আপনাকে ডিসক্রিট বা আলাদা গ্রাফিক্স কার্ড লাগিয়েই আপনাকে ভিডিও আউটপুট নিতে হবে, অর্থাৎ 12100F। তার প্রাইস রেখেছে 12,000। অন্যান্য দেশের তুলনায় যদি আমি কম্পেয়ার করি,
আমি মানলাম ঠিক আছে। তবে এর যে নন এফ ভেরিয়েন্ট অর্থাৎ যেটা দিয়ে আপনি ডিসপ্লে আউটপুট নিতে চান, আর তার চেয়েও বড় বিষয় সেখানে থাকছে ইউএসডি 730 মতো জিপিইউ, অর্থাৎ আপনি ছোটোখাটো টাস্ক তো করতে পারবেনই, ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটো এডিটিং বা আদার বিষয়। আর তাছাড়াও যারা ফ্রি ফায়ার অথবা পাবজি মোবাইলের মতো গেমস খেলতে চান, আপনাকে খেলিয়ে দিবে, কোনো বেগ পেতে হবে না। আমি পাবজি মোবাইলের কথা একবার সাইড রাখলেও যারা ফ্রি ফায়ার খেলতে চান টোটালি ক্রেজি পারফরমেন্স পাবেন এই প্রাইসিংয়ে থেকে। তবে হ্যাঁ, প্রাইসিংয়ের দিক দিয়ে আমি ডিসঅ্যাপয়েন্ট হলেও, তবে আমি জানি না কেন তারা নিয়ে আসছে না, অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে, বাইনারি লজিকেও দেখতে পারলাম না। তবে একটা কথা তো সত্য যে এটি কোনোভাবেই আর বাজেট সেগমেন্টে নেই, অর্থাৎ আপনি ধরুন যে এটা 12,000 টাকায় এই ভেরিয়েন্টটি আসছে, নন এভ আসবে 13,000 টাকায়, আপনি মাদারবোর্ড আবার কিনলেন 10,000 টাকায়, প্রায় 23,000 টাকা এখানেই লেগে গেল। আপনি মেমোরিতে লাগাইলেন 6,000 বা 7,000 টাকা, 30,000 টাকা কিন্তু একটা প্যাকেজেই হয়ে গেল। মানে ছোটোখাটো আর বাজেট নেই, পারফরমেন্স নিয়ে কোনো কথা নেই। তো এখন আসি কনক্লুশনে, এই সিপিইউটি কাদের কেনা উচিত? ওয়েল, এই সিপিইউটি যারা আপনার এন্ট্রি লেভেলে থেকে গেমিং করতে চান, গেমিংয়ে কোনো রকম সমস্যা হবে না। আপনি যদি RTX 3070 মতো গ্রাফিক্স কার্ড এখানে লাগাতে চান উইদাউট এনি বটলনেক, আপনাকে ফুল পটেনশিয়ালে পারফরমেন্স এনে দিবে। এই কথাগুলো আপনাদেরকে বেঞ্চমার্কিং এর সময়ই বলেছিলাম। অর্থাৎ আপনারা 35 থেকে 40,000 টাকার মধ্যে যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা আদর্শ অপশন হতে পারে। আপনি গেমিংও করতে পারবেন। হ্যাঁ, এখানে আইজিপিইউ ছাড়া গেমিং আপনাকে রিকমেন্ড করবো না যে ভালো পারফরমেন্স দিয়ে দিবে। অনেক জায়গায় দেখা গেছে ওয়ারেস্ট কেস সিনারিও 720pতেও। আর তাছাড়াও ইউএসডি 730 সম্পর্কিত কিছু ভিডিও আছে আমার, সেখান থেকে আপনি গেমিং পারফরমেন্সটা দেখে নিতে পারেন। তবে সিপিইউগুলোর যে অ্যাভেলেবিলিটি, এটি হয়তো বা কয়েক দিনের মধ্যে অথবা কয়েক মাসের মধ্যেই ফিক্স হয়ে যাবে, তাই অতটাও ঘাবড়াবার মতো কিছু নেই। তবে মাদারবোর্ড সম্পর্কে আমার রিকমেন্ড থাকবে আপনারা বেশি কিছুর দরকার নেই। আপনারা হ্যাঁ, যদি পরে সিপিইউ চেঞ্জ করার চিন্তা ভাবনায় থাকেন তো সেক্ষেত্রে আপনি B660 মতো মাদারবোর্ড নিতে পারেন। আদারওয়াইজ H610 যেটা সস্তায় পেয়ে যাবেন নিয়ে নেবেন, কোনো সমস্যাই ফেলবে না আপনাদেরকে। বাকিটা আপনাদের উপর। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি কিছু বলার থাকে বা কারেকশনের দরকার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।